কি ব্যাপার বলতো, আমাদের আসতে বলে পান্নালাল কাকা এত দেরি করছে কেন? তাই তো ভাবছি, এদিকে রাত বাড়ছে, বাড়ি ফিরতে হবে। আর কিছুক্ষণ দেখি, তারপর না হলে চলে যাব। আজ বাজারে দেখা হতে পান্না কাকা গল্প শুনতে ডেকেছিল, তাই আসা। আসলে পান্নালাল কাকা এত ভালো গল্প বলেন। শুধু গল্প, ব্যবহারের কথাটাও তো বলবি। এই তো মনে হয় চলে এসেছে। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে একটু কাজের চাপ ছিল। তা তোমরা কিছু খেয়েছো তো? সেই সবের কোনো ত্রুটিই রাখেনি আপনার হরিদা। তা একটা ভূতের গল্প হবে তো? কি রকম ভূতের গল্প শুনবে বলো? তুমি যে বলেছিলে একটা আলাদা ভূতের গল্প জানো, তা আজ বলবে তো? তোমরা সত্যি শুনতে চাও? কারণ এই গল্পটা শুনে অনেকে রাতে ঘুমোতে পারেনি। ধুর কাকা, ভূত ফুতে আমরা বিশ্বাস করি না। বলো না দেখি, কতটা ভয় দেখাতে পারো। ঠিক আছে, কিন্তু একটা কথা, গল্পটা শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঝখানে উঠে যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার শুরু করো দেখি। তাহলে শোনো। একবার অনেক রাত্রে ট্রেনে এক ভদ্রলোক স্টেশনে নেমে রাতের মতো ওয়েটিং রুমেই ছিলেন। কোন স্টেশন বলতে পারবো না, তবে শুনেছি এক ভদ্রলোক এইরকমই এক রাতে স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। শুনশান ওয়েটিং রুম, লোক বলতে আর কেউ নেই। ভদ্রলোকের সঙ্গী বলতে একটা বড় সুটকেস। ভদ্রলোক বসে আছেন। স্টেশন মাস্টার চলে যাচ্ছেন দেখে ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি চললেন বুঝি? স্টেশন মাস্টার উত্তর দিলেন, আগে আমার বাড়িতে আসলে এখানে তো আর কেউ নেই দেখছি। সারা রাত কথা বলার মতো একজনও যদি থাকতো ভালো হতো। রাত বিরেতে অপরিচিত লোকের সঙ্গে কথা বলার কি দরকার মশাই? চুপচাপ ঘুমিয়ে পড়ুন। ও আরেকটা কথা, ওইখানে মোমবাতি আর দেশলাই রেখে গেলুম। এখানে আবার মাঝে মাঝে লোডশেডিং এর বিপদ আছে। আচ্ছা চললুম। স্টেশন মাস্টার ভদ্রলোককে আর কোনো কথা বলতে না দিয়েই চলে গেলেন। ভদ্রলোক আর কি করেন, ওয়েটিং রুমের বেঞ্চিতে বেশ খানিকক্ষণ বসে রইলেন। তার হঠাৎ মনে পড়ল সুটকেসে একটা বই থাকার কথা। আচ্ছা, সুটকেসে তো একটা বই থাকার কথা। সুটকেসটা খুলে তিনি এক একে জামা কাপড় জিনিসপত্র ঘাঁটতে শুরু করলেন। বেরোবার আগে বইটা ঢুকালাম না, কি জানি, মনে হয়তো ঢোকালাম। দূর, এখন যে কি করি, অচেনা জায়গায় এমনিতে আমার ঘুম আসে না, তার উপরে এই বেঞ্চে শোয়া যায় নাকি? ভদ্রলোক উঠে পড়লেন। বেশ খানিকক্ষণ ওয়েটিং রুমের এদিক ওদিক পায়চারি করলেন। চুন খসা দেওয়ালের কোণে কোণে ঝুলকালি মাখা একটা দেওয়াল ঘড়ি টিকটিক করছে, আর কিছু ঝিঝি পোকার শব্দ। ওয়েটিং রুমে একটা জানলা আছে, যদিও সময়টা প্রখর গ্রীষ্ম নয়, তবুও রুমের ভেতরটায় বাতাস যাতে খেলা করে এই ভেবে ভদ্রলোক জানলাটা খুলে দিলেন। ঘরের গুমট ভাবটা যাতে একটু কেটে যায়। একটা আলো জ্বলছে বটে, তবে তার ভোল্টেজ যেন কমে আসছে আস্তে আস্তে। রুমের ভেতরে আসবাব বলতে একখানা বেঞ্চি আর রয়েছে একটা বাথরুম। ভদ্রলোক গিয়ে বাথরুমের দরজাটা খুলল। ভদ্রলোক বাথরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন ঝাপটা মেরে গেল। ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিলেন, বেঞ্চে এসে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তার মনে হলো কেমন যেন শীত শীত করছে। ভদ্রলোক পিছনের খোলা জানলাটার দিকে তাকালেন। এভাবে শীত করার মতো আবহাওয়ার নয় এখন। ভদ্রলোক নিজের দুহাতের দিকে তাকালেন ভালো করে। দুটো হাত উল্টে পাল্টে দেখলেন, দু হাতে যেন শীত ভারী হয়ে জমা হচ্ছে। ক্রমশ শীতল ভার সমস্ত শরীরকে গ্রাস করছে। গলা যেন শুকিয়ে আসছে, কিন্তু উঠে যাওয়ার ক্ষমতা নেই। কোনো মতে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। টলতে টলতে হাঁটতে লাগলেন। বেঞ্চ থেকে ওয়েটিং রুমের দরজার দূরত্ব সামান্য, কিন্তু পা যেন চলছে না। কোনো মতে দরজার কাছে পৌঁছে
তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা খুলে বাইরে প্ল্যাটফর্মে চলে এলেন। এ কি, বাইরে তো শীত নেই, এ আবার কি? শরীরের ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল, সেটাও তো আর হচ্ছে না। অদ্ভুত তো। আধো অন্ধকার প্ল্যাটফর্মের চারিদিকে দেখার পর ভদ্রলোক আবার ওয়েটিং রুমের দরজার সামনে এসে দাঁড়ালেন। কিভাবে পায়চারি করা যায় ভেবে তিনি আবার রুমের দরজা খুলে ঢুকতেই লোডশেডিং হয়ে গেল। এইটা তো আচ্ছা মুশকিল হলো। অন্ধকারের চেনা জায়গা অপরিচিত হয়ে ওঠে, আর এ তো সম্পূর্ণ অচেনা ঘর। দেশলাই আর মোমবাতি রয়েছে বটে, কিন্তু সেটার কাছে তো আগে পৌঁছতে হবে। কোনো মতে হাতড়ে হাতড়ে বেঞ্চটার কাছে পৌঁছলেন ভদ্রলোক। যাক বাবা, এই তো মোমবাতিটা, এবার দেশলাই জ্বালানো যাক। দেশলাই ধরিয়ে মোমবাতিটা জ্বালাতেই একটা কণ্ঠস্বর তার কানে এলো। হোয়াটস দ্য ম্যাটার অসীম বাবু, কোথায় ছিলেন আপনি? কে 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 আপনি? আমার আবার নাম জানলেন কি করে? মোমবাতির আলোয় ভদ্রলোক দেখলেন তার পাশেই একজন সাহেব বসে আছেন, পরনে বিলেতি কোট। আপনি ভয় পাচ্ছেন? আপনি এখানে কি করে? মানে মানে কোথা থেকে? আমি তো এখানেই। ফার্স্ট থিং ফার্স্ট, আপনি আগে ভয় পাওয়াটা বন্ধ করুন। কে 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 আপনি? আই স্টে নিয়ার ভাই। আপনি তো রাতে ট্রেনে এখানে এসেছেন। স্টেশন মাস্টার যাবার সময় আমার সাথে দেখা হয়ে গেল। উনি বললেন আপনার কথা, বললেন আপনি নাকি একা আছেন। আপনার নামটাও তো ওর কাছেই জানলাম। সো আই থট একটু দেখা করে আসি। ও তাই বলুন। একা একা বড়ই বিরক্ত লাগছিল। অচেনা জায়গায় ঘুমও আসে না আমার। আমার কাছে কিন্তু একটা দারুণ জিনিস আছে, খুব ভালো ঘুম হয়। না না, আপনি এসে গেছেন, আর ঘুমের দরকার নেই। আপনার সাথেই গল্প করে সময়টা কেটে যাবে। আমি গল্প করতে আসিনি, আমার গল্প করতে ভালো লাগে না। সাহেবের গলাটা এবার কেমন যেন ঠেকলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অসীমবাবু বললেন, আচ্ছা কটা বাজে বলুন তো? ঘড়িটা কি বন্ধ হয়ে গেল নাকি? টিক টিক শব্দটাও শুনতে পাচ্ছি না। অসীমবাবুর হঠাৎ খেয়াল হলো যে শুধু ঘড়ির টিকটিক নয়, ঝিঝি পোকার শব্দটাও যেন থেমে গেছে। শুধু ওর নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মোমবাতির আলোর ছায়া পড়েছে দেওয়ালে। অসীমবাবুর চোখ সেদিকে পড়তেই তিনি শিউরে উঠলেন। একটা ধারালো কিছুর ছায়া যেন দেওয়ালে দেখা যাচ্ছে। অসীমবাবু ঢোক গিলে বললেন, বলছিলাম আমি আমি একটু বাইরে থেকে। দাঁড়ান, ওয়েট হোয়াইল। আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে তো। আপনার হাতে ওটা কি? সাহেব হাতে একটা ঘড়ি নিয়ে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকেন যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খ্যাচ খ্যাচ আওয়াজে অসীমবাবুর সারা শরীর শিউরে ওঠে। সকালে দেখা যায় অসীমবাবু অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। আমি আমি কোথায়? আরে আপনি স্টেশনে আছেন, আপনার মনে নেই? কাল রাতে আমি স্টেশন মাস্টার। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে সব মনে আসছে। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল বলুন তো? আপনি এখানে কেন? তিনি সকলের কাছে সাহেবের কথা বলেন। তারপর আর কিছুই মনে নেই। কিভাবে আমি বাইরে এলাম
এবং এখানে পড়ে রইলাম, কিছুই মনে নেই। স্টেশন মাস্টার সব কথা শুনে বললেন, এই ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই ব্যাপার।